আসসালামু আলাইকুম। আমার পস সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে আমাদের বিজনেস অপারেশন স্মুথলি রান করতে পারবো, সেই বিষয়টি আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমার পস সফটওয়্যারটি আমরা ব্যবহার করব। ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখানে সাইড মেনু থেকে কনফিগ অপশনে যেতে হবে। কনফিগ অপশনে যাওয়ার পর এখানে একটা ব্র্যান্ড অপশন থাকবে। ব্র্যান্ড অপশনে গেলে এখানে সকল ব্র্যান্ড ক্রিয়েট করা যদি থাকে সকল ব্র্যান্ডের লিস্ট থাকবে, কী কী ব্র্যান্ড আছে এই বিজনেসে। এখানে একটা ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছি আমরা। ক্রিয়েট বাটনে ক্লিক করে আমরা নতুন ব্র্যান্ড অ্যাড করতে পারবো। এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করার পর দুইটা ফিল্ড আসবে, একটা হচ্ছে ব্র্যান্ডের নাম লেখার জন্য এবং আরেকটা হচ্ছে লোগো দেওয়ার জন্য। লোগো ফিল্ডটা ম্যান্ডেটরি না, আমরা চাইলে এটাকে অ্যাড করতে পারবো। লোগো ছাড়াও আমরা ব্র্যান্ড অ্যাড করতে পারবো। আমরা সাপোজ একটা ব্র্যান্ডের নাম অ্যাড করি স্যামসাং নাম দিয়ে। স্যামসাং নামটা লিখে শুধুমাত্র অ্যাড বাটনে ক্লিক করলেই নতুন একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়ে যাবে। আমরা চাইলে পরবর্তীতে এটাকে এডিটের মাধ্যমে ব্র্যান্ডের নাম চেঞ্জ করতে পারবো, পরবর্তীতে ব্র্যান্ডের লোগো আপডেট করতে পারবো এবং চাইলে ইভেন্টটিকে ডিলিটও করতে পারবো। এই ছিল মূলত আপনারা ব্র্যান্ড কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়। ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য আমাদেরকে সাইড মেনু থেকে কনফিগ অপশন থেকে ক্যাটাগরি মেনুতে যেতে হবে। এখানে গেলে আমরা দেখতে পারবো যে এখানে ক্যাটাগরি যদি আমাদের ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে এখানে ক্যাটাগরি লিস্টগুলো শো করবে এবং এখানে আমরা একটা ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছি। ক্রিয়েট বাটনে ক্লিক করলে এখানে শুধুমাত্র ক্যাটাগরির নামটা দিয়ে আমরা চাইলে একটা ক্যাটাগরি অ্যাড করতে পারবো। সাপোজ আমরা ক্যাটাগরির নাম দিচ্ছি স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ লিখে আমরা যদি অ্যাড নাও বাটনে ক্লিক করি আমাদের নতুন একটি ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। আমরা চাইলে পরবর্তীতে এই ক্যাটাগরিটি এডিট করে স্মার্ট ওয়াচের পরিবর্তে অন্য কোনো ক্যাটাগরি চাইলে আমরা এটাকে আপডেট করতে পারবো এই নামটা, এবং যদি আমাদের এই ক্যাটাগরিটি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা এটাকে ডিলিট করে দিতে পারবো। তো এইভাবেই খুব সহজেই আমরা চাইলে একটা ক্যাটাগরি নতুন করে অ্যাড করে নিতে পারবো এখান থেকে। নতুন একটি সাপ্লায়ার অ্যাড করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই যেতে হবে কনফিগ অপশন থেকে সাপ্লায়ার মেনুতে। সাপ্লায়ার মেনুতে গেলে আমরা এখানে দুইটা ট্যাব দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভের মধ্যে অ্যাক্টিভ যত সাপ্লায়ার রয়েছে সেই সকল সাপ্লায়ারের লিস্ট এখানে শো করবে এবং ইনঅ্যাক্টিভ ট্যাবের মধ্যে এখানে ইনঅ্যাক্টিভ যত সাপ্লায়ার রয়েছে সেই লিস্টগুলো এখানে শো করবে। আমাদেরকে যদি নতুন কোনো সাপ্লায়ার ক্রিয়েট করতে হয় তাহলে আমরা ক্রিয়েট বাটনে যাব। এখানে গেলে আমরা বেশ কিছু ফিল্ড দেখতে পাচ্ছি, তার মধ্যে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওপেনিং ব্যালেন্স এবং লোগো। এখানে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এই তিনটা ফিল্ড ম্যান্ডেটরি। আমাদের কোনো সাপ্লায়ারের যদি ওপেনিং ব্যালেন্স থেকে থাকে, যে এক্সিস্টিং যেই সাপ্লায়ার আমাদের কাছ থেকে 5,000 টাকা বা 10,000 টাকা এরকম আমাদের কাছ থেকে পাই, সেক্ষেত্রে আমরা চাইলে সেই ওপেনিং ব্যালেন্সটা এখানে দিয়ে দিতে পারি। দিয়ে অ্যাড করে দিলে এই ওপেনিং ব্যালেন্সটা ওপেনিং হিসেবে অ্যাড হয়ে যাবে। আর যদি সেরকম কোনো ব্যালেন্স না থাকে আমরা এটাকে জিরো অথবা কোনো কিছু না দিয়ে আমরা অ্যাড করে নিতে পারবো। তো নাম হিসেবে আমি যদি একটা নতুন সাপ্লায়ার দিই সেক্ষেত্রে দিতে পারি টেস্ট সাপ্লায়ার অ্যাজ এক্সাম্পল। আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিই এবং এই ফোন নাম্বারটা একদম ভ্যালিড ফোন নাম্বার হতে হবে, না হলে এখানে সাপ্লায়ার অ্যাড করা যাবে না। আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিলাম টেস্টিং পারপাস, একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। যেহেতু আমাদের এখানে কোনো ওপেনিং ব্যালেন্স নেই সেহেতু আমরা এখানে কোনো ওপেনিং ব্যালেন্স দিচ্ছি না এবং কোনো লোগো দিচ্ছি না। যদি লোগো থেকে থাকে আমরা চাইলে এখানে লোগো আপডেট করতে পারবো। তো এই তিনটা ইনফরমেশন দিয়ে আমরা যদি অ্যাড নাও বাটনে ক্লিক করি তাহলে আমাদের নতুন একটা সাপ্লায়ার অ্যাড হয়ে যাবে। আমরা পরবর্তীতে চাইলে এই সাপ্লায়ারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এই জিনিসগুলো আমরা পরবর্তীতে এডিট করে আপডেট করতে পারবো এবং পরবর্তীতে যদি এই সাপ্লায়ার প্রয়োজন না হয় আমরা এটাকে ডিলিট করতে পারবো এবং ইনঅ্যাক্টিভ করতে পারবো এবং পরবর্তীতে চাইলে আবার ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভও করতে পারবো। তো এইভাবে খুব সহজে আমরা একটা নতুন সাপ্লায়ার অ্যাড করে নিতে পারবো এখান থেকে। নতুন একটি ক্লায়েন্ট অ্যাড করার ক্ষেত্রে আমরা প্রথমে চলে যাব কনফিগ অপশন, সেখান থেকে ক্লায়েন্ট মেনুতে। এখানে গেলে এখানে দুইটা ট্যাব পাবো, একটা অ্যাক্টিভ, একটা ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ ট্যাবের মধ্যে অ্যাক্টিভ যত ক্লায়েন্ট রয়েছে সেই সকল লিস্টগুলো থাকবে এবং ইনঅ্যাক্টিভ ট্যাবের মধ্যে ইনঅ্যাক্টিভ যত ক্লায়েন্ট রয়েছে সেই সকল লিস্ট থাকবে। নতুন ক্লায়েন্ট যুক্ত করার জন্য আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ফিল্ড রয়েছে, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওপেনিং ব্যালেন্স। তো এখানে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এই তিনটা জিনিস ম্যান্ডেটরি। কোনো ক্লায়েন্টের যদি এমন হয় যে আমরা ওই ক্লায়েন্টের কাছ থেকে কোনো অ্যামাউন্ট পেয়ে থাকি পূর্বে থেকে, সে ওপেনিং ব্যালেন্সটা আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারবো। আর যদি কোনো ওপেনিং ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে আমরা এটাকে ফাঁকা রেখে
এটা ছাড়াই আমরা ক্লায়েন্ট অ্যাড করতে পারি। তো আমরা এক্সাম্পল হিসেবে নতুন একটা ক্লায়েন্ট যুক্ত করি এস ইলেকট্রনিক্স নামে। তো আমরা এইভাবে খুব সহজে একটা নতুন একটা ক্লায়েন্ট অ্যাড করতে পারতেছি এবং পরবর্তীতে যদি আমাদের নাম, ফোন নাম্বার কিংবা অ্যাড্রেস চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা এডিট বাটনে গিয়ে এই ইনফরমেশনগুলো আপডেট করে নিতে পারবো। যদি ক্লায়েন্টটাকে প্রয়োজন না হয় আমরা চাইলে ডিলিট করে দিতে পারবো এবং চাইলে ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবো, পরবর্তীতে আমরা এটাকে আবার অ্যাক্টিভ করতে পারবো। তো কোনো ক্লায়েন্টের যদি এক্সিস্টিং কোনো ট্রানজ্যাকশন না থাকে সেক্ষেত্রে আমরা ডিলিট এবং ইনঅ্যাক্টিভ এই দুইটা কাজ করতে পারবো। আর যদি এক্সিস্টিং কোনো ট্রানজ্যাকশন থেকে থাকে, এই ক্লায়েন্টের যদি কোনো ডিউ থেকে থাকে সেক্ষেত্রে আমরা ডিলিট কিংবা ইনঅ্যাক্টিভ এই কাজটা করতে পারবো না। তো এভাবে খুব সহজে আমরা নতুন ক্লায়েন্ট যুক্ত করতে পারবো এখান থেকে। তো নতুন একজন এমপ্লয়ি ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে কনফিগ অপশনে যেতে হবে। কনফিগ অপশন থেকে এমপ্লয়ি যে ট্যাবটা রয়েছে, মেনু রয়েছে, এমপ্লয়ি মেনুতে যেতে হবে। গেলে আমরা এখানে দুইটা ট্যাব পাবো, একটা অ্যাক্টিভ ট্যাব, একটা ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ ট্যাবের মধ্যে যে সকল অ্যাক্টিভ এমপ্লয়ি রয়েছে তাদের লিস্টগুলো দেখতে পারবো এবং ইনঅ্যাক্টিভের মধ্যে ইনঅ্যাক্টিভ এমপ্লয়িগুলোর লিস্ট দেখতে পারবো। তো আমাদের নতুন এমপ্লয়ি ক্রিয়েট করার জন্য আমাদেরকে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে একটা ফর্ম থাকবে, এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করলে নতুন একজন এমপ্লয়ি ক্রিয়েট করা যাবে। তো নতুন এমপ্লয়ি ক্রিয়েট করার জন্য আমরা একটা নাম দিয়ে দিচ্ছি রবিন এবং তার একটা ফোন নাম্বার দিতে হবে। মেইল অ্যাড্রেসটা ম্যান্ডেটরি না, তবু আমি দিয়ে দিচ্ছি এবং তার একটা অ্যাড্রেস থাকবে অবশ্যই। আমরা চাইলে ডেজিগনেশনটা অ্যাড করে দিতে পারি সেলস অ্যাসোসিয়েট হিসাবে। এবং আউটলেটটা হচ্ছে এই এমপ্লয়িটা, আমাদের মাল্টিপল শপ থাকতে পারে যে এই এমপ্লয়িটা কোন শপের আন্ডারে কাজ করবে, কোন শপের হয়ে কাজ করবে। যদি আমাদের মেইন শপের হয়ে কাজ করে তাহলে মেইন স্টোর সিলেক্ট করে দেবো, অথবা আদার্স ব্রাঞ্চ হলে আদার্স ব্রাঞ্চ এখান থেকে সিলেক্ট করে দেবো। এবং এখানে একটা অপশন দেখা যাচ্ছে যে অ্যালাউ লগ ইনে যদি আমরা ক্লিক করি তাহলে ওই এমপ্লয়ি লগ ইন করে তার কার্যক্রম সে চালাতে পারবে। আর যদি অ্যালাউ লগ ইনে যদি ডিজেবল থাকে সেক্ষেত্রে উনি লগ ইনই করতে পারবে না, শুধুমাত্র এমপ্লয়ি ক্রিয়েট অবস্থা থাকবে। তো অ্যালাউ লগ ইনে ক্লিক করলে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, এই পাসওয়ার্ডটাই ওই এমপ্লয়ি ইউজ করে তার প্যানেলে লগ ইন করবে। তো এখানে তার একটা ইমেজ দিয়ে দিতে পারে, তার প্রোফাইল পিকচার, অথবা না দিলেও হবে। এখন এখানে একটা পারমিশন সেকশন রয়েছে, অর্থাৎ ওই এমপ্লয়িকে বিজনেসের কতটুকু পারমিশন দেব। যে হতে পারে শুধুমাত্র প্রোডাক্ট ক্রিয়েটার পারমিশন দিচ্ছি, হতে পারে শুধুমাত্র প্রোডাক্ট লিস্টের পারমিশন দিচ্ছি, বা সে শুধু সেলস করতে পারবে, অন্য কোনো কিছু করতে পারবে না। তো তাকে আমরা যতটুকু অ্যাক্সেস দেবো ঠিক ততটুকু অ্যাক্সেস সে পাবে। আমাদের এখানে বেশ কিছু মডিউল রয়েছে, মডিউলগুলোর অনুসারে এখানে ক্রিয়েট, এডিট, ডিলিট এরকম পারমিশন রয়েছে। তো সাপোজ আমরা তাকে শুধুমাত্র অর্ডার ক্রিয়েট করতে দেব, তাহলে আমরা অর্ডারের হিস্ট্রি দিয়ে দেব, পিডিএফ ডাউনলোড করতে পারবে, এক্সেল ডাউনলোড করতে পারে এবং ইনভয়েস ক্রিয়েট করতে পারবে। ডিলিটের অপশনটা আমরা দেবো না, কারণ সে ডিলিট করতে পারবে না চাইলেও। এবং সোল্ড প্রোডাক্টের একটা অপশন দিয়ে দেবো, সেই জন্য সোল্ড হিস্ট্রি এবং সোল্ড প্রোডাক্টের এগুলো পিডিএফ ডাউনলোড করতে পারে, এই অপশনটা দিয়ে দেবো। সে শুধু ক্রিয়েট করতে পারবে, তাকে আমরা এডিট কিংবা ডিলিটের কোনো পারমিশন দেব না। চাইলে সে রিটার্ন ক্রিয়েট করতে পারবে, এক্সপোর্ট করতে পারবে, রিটার্ন প্রোডাক্টের লিস্ট দেখতে পারবে, পিডিএফ ডাউনলোড করতে পারবে, রিটার্ন হিস্ট্রি দেখতে পারবে, পিডিএফ এবং এক্সেল ডাউনলোড করতে পারবে। আমরা এখানেও সেমভাবে আমরা এডিট এবং ডিলিটের যে পারমিশনটা সেটা আমরা দিচ্ছি না, শুধুমাত্র সে ক্রিয়েট করতে পারবে। এরকমভাবে তাকে আমরা যে পারমিশনগুলো দেবো সে শুধুমাত্র ওইটুকুই পারমিশন পাবে। তো পারমিশন দেওয়া হয়ে গেলে আমাদের একদম নিচ থেকে অ্যাড নাও বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে নতুন একজন এমপ্লয়ি ক্রিয়েট হয়ে যাবে। পরবর্তীতে আমরা চাইলে এটাকে এডিট করে তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস যা কিছু অথবা পারমিশন কমানো বাড়ানো সব কিছু আমরা চাইলে আপডেট করতে পারবো। যদি এমপ্লয়িটা কোনো প্রয়োজন না হয় আমরা চাইলে এটাকে ইনঅ্যাক্টিভ করে রাখতে পারি অথবা ডিলিট করে দিতে পারি। তো এভাবে খুব সহজে আমরা একটা নতুন এমপ্লয়ি আমাদের বিজনেসের জন্য ক্রিয়েট করতে পারবো। আমাদের বিজনেসের জন্য একাধিক শপ ক্রিয়েট করা লাগতে পারে। যদি আমাদের একাধিক ব্রাঞ্চ থাকে, বিভিন্ন শপিং কমপ্লেক্সে একাধিক শপ থাকে, যে এক শপের সাথে আরেক শপের সাথে ট্রানজ্যাকশন হয়, তো সেক্ষেত্রে আমাদের নতুন ভিন্ন ভিন্ন আউটলেট ক্রিয়েট করতে হবে। তো আউটলেট ক্রিয়েট করার জন্য আমরা কনফিগ অপশনে আসব, এসে আউটলেট নামে যে মেনুটি রয়েছে এই মেনুতে চলে যাব। এখানেও সেমভাবে আমরা অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ দুটা ট্যাব পাবো। অ্যাক্টিভের মধ্যে যে সকল অ্যাক্টিভ
আউটলেট রয়েছে সে অ্যাক্টিভের লিস্টগুলো থাকবে এবং ইনঅ্যাক্টিভের মধ্যে ইনঅ্যাক্টিভ আউটলেটগুলো থাকবে। তো নতুন একটা আউটলেট ক্রিয়েট করার জন্য আমরা সেমভাবে ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখানে আমরা একটা ফর্ম পাবো। ফর্মের মধ্যে আমরা ওই ব্রাঞ্চের নাম দিয়ে দিতে পারি, যে সাপোজ চট্টগ্রামে আমাদের একটা আউটলেট রয়েছে, চট্টগ্রাম ব্রাঞ্চ আমরা দিয়ে নাম দিয়ে অ্যাড করে দিতে পারি। চট্টগ্রাম ব্রাঞ্চ আমরা দিলাম এবং এই ব্রাঞ্চের একটা শর্টকাট থাকবে, যে ওই ব্রাঞ্চ থেকে যে সকল ইনভয়েসগুলো ক্রিয়েট হবে, রিটার্ন ক্রিয়েট হবে, সেই সকল ইনভয়েসের প্রথমে ইনভয়েস যে নাম্বারটা থাকবে নাম্বারের প্রথমে এই শর্টকাটটা শো হবে, যেন আমরা সহজেই চিনতে পারি যে এই ইনভয়েসটা কোন আউটলেট থেকে ক্রিয়েট করা হয়েছে। সাপোজ যেহেতু আমরা এখানে চট্টগ্রাম ব্রাঞ্চ দিয়েছি, তাহলে সি এবং বি এই দুইটা শর্টকাট দিতে পারি। এখানে শর্টকাটে আমরা সর্বোচ্চ 5টা ক্যারেক্টার অ্যাড করতে পারবো এবং ওই শোরুমের জন্য একটা ফোন নাম্বার, ডেডিকেটেড ফোন নাম্বার থাকবে, সেই ফোন নাম্বারটা আমরা এখানে চাইলে অ্যাড করে দিতে পারবো। বিকাশ নাম্বার বিকাশ নাম্বারটা হচ্ছে ওই শোরুমের আন্ডারে যদি কোনো বিকাশ ক্রিয়েট করা থাকে, শুধুমাত্র আমরা এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিলেই পরবর্তীতে আমরা যখন ইনভয়েস ক্রিয়েট করবো ওই শোরুম, তখন ওখান থেকে এই বিকাশ বা নগদ সিলেক্ট করে ইনভয়েস ক্রিয়েট করতে পারবে। সবশেষে অ্যাড্রেস দিয়ে দিতে হবে, যে অ্যাড্রেসটা ওই শোরুম থেকে ইনভয়েস ক্রিয়েট করলে ইনভয়েসের মধ্যে এই অ্যাড্রেসটা শো করবে। তো ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে আমরা অ্যাড নাও বাটনে ক্লিক করলে আমাদের নতুন একটা আউটলেট ক্রিয়েট হয়ে গেল। আমরা চাইলে এই আউটলেটকে স্টক ট্রান্সফার করতে পারবো, এই আউটলেটের সাথে ক্যাশ ট্রান্সফার যে ট্রানজ্যাকশনগুলো থাকবে সেই ট্রানজ্যাকশনগুলো করতে পারবো। তো পরবর্তীতে আমরা চাইলে এখান থেকে সেমভাবে এডিট করে ইনফরমেশন আপডেট করতে পারবো। যদি প্রয়োজন না হয় ইনঅ্যাক্টিভ করে রেখে দিতে পারবো অথবা ডিলিট করে দিতে পারবো। তো এইভাবে আমরা খুব সহজেই আমাদের মাল্টিপল যে স্টোর ম্যানেজমেন্টটা রয়েছে, এখানে আমরা মাল্টিপলভাবে স্টোর ক্রিয়েট করতে পারবো, মাল্টিপলভাবে স্টোরগুলো ম্যানেজ করতে পারবো।